দার্জিলিং, বাঙালির ইমোশন। এই নামটা শুনতেই চোখের সামনে ভেসে ওঠে এই দার্জিলিং ম্যাল, যেখানে আমরা কাটিয়ে যেতে পারি অজস্র অলস সময়। এইবার দার্জিলিংকে খুব কাছ থেকে অনুভব করার জন্য ম্যালের উপরেই একটি হোটেলে ছিলাম। কেমন তার ব্যবস্থা, কন্ট্যাক্ট নম্বর সব বলবো এই ভিডিওতে। এছাড়াও ঘুরে দেখলাম চিড়িয়াখানা, যেখানে রেড পান্ডা ফেমাস, রয়েছে আরো নানান পশু পাখি। আরো একটা দিন রেখেছিলাম শুধুমাত্র টয় ট্রেন চড়ার জন্য। কত ভাড়া, কি কি ব্যবস্থা, কোথায় ঘুরতে নিয়ে যায়, সবকিছু থাকবে এই ভিডিওতেই। এছাড়াও ঘুরে দেখলাম পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল, পাইন ভিউ ফরেস্ট, আরো কত কি। সাথে থাকবে গ্লেনারিজের কফি আর কেভিন্টার্সের ব্রেকফাস্ট। তাহলে চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। এবছর দার্জিলিং যাওয়ার জন্য আমরা বেছে নিয়েছিলাম হাওড়া থেকে সকাল 5:55 বন্দে ভারত এক্সপ্রেস। আমরা আজকে বন্দে ভারতে করে দার্জিলিং যাচ্ছি। এবার শুধু দার্জিলিং এর ট্রিপ। ট্রেনে ওঠার সাথে সাথে পেয়ে গেলাম গোলাপ ফুল। আগে টিকিটের সাথে ফুড অর্ডার না করে থাকলেও এখানে কিন্তু ফুড কিনে নেওয়া যায়। আমরা কিনে নিয়েছিলাম, কারণ আমরা টিকিটের সাথে অর্ডার করিনি। স্যুপ, এছাড়াও লাঞ্চে ভেজ, নন ভেজ সব রকমই প্রিপারেশন থাকে, অন্যান্য ট্রেনের মতোই। ভাত, পনির, একটা সবজি, ডাল, রুটি, তার সাথে দই। নন ভেজে ডিম আর চিকেন অপশন থাকে, আমরা ডিম নিয়েছিলাম। এছাড়াও চা ছিল, যেটার ভিডিও আমার করা হয়নি। যদি একাধিকবার চা কফি খেতে ইচ্ছে করে তার কোনো উপায় নেই, কারণ এই ট্রেনে কোনো হকার ওঠে না। এটা একটা আমার অসুবিধে বলেই মনে হয়েছে। দেখতে দেখতে আমরা দুপুর 1:20 এনজিপি পৌঁছে গেলাম। গাড়ি আমাদের আগে থেকেই বলা ছিল, এনজিপি নেমেই গাড়ি পেয়ে গেলাম। এখন গন্তব্য দার্জিলিং। গাড়ির কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে দেব। এই গাড়ির ব্যাপারে একটা মজার কথা বলি। 2022 সালে আমরা নর্থ বেঙ্গলের নলদারা নামক একটি জায়গায় ঘুরতে এসেছিলাম। সেখানেই আমির দার বাড়ি। তিনি আমাদের তার গাড়ি করে সমস্ত নলদারা এবং আশেপাশে ঘুরিয়ে দেখান। এত ভালো পরিচয় হয়ে গিয়েছিল তার সাথে যে এবার দার্জিলিং আসার সময় তাকেই ফোন করি। তিনি বলেন আমি আসতে না পারলেও গাড়ি পাঠিয়ে দেব। আর হ্যাঁ, গাড়ির ব্যবস্থা তিনিই করে দিয়েছিলেন। ফেরার দিন তার বাড়িতে তার সাথে দেখাও করতে গেছিলাম। আমির দা আশ্বস্ত করেন যে নর্থ বেঙ্গল এলে কোথাও কোনো সমস্যা হলে যেন তাকেই ফোন করি। এই পৃথিবীটা যে কত সুন্দর, কত বৈচিত্র্যময়, তা ঘুরতে না বেরোলে জানাই যায় না। ডিসক্রিপশন বক্সে আমির দার নাম্বার আমি দিয়ে দেবো। নর্থ বেঙ্গল ঘুরতে এলে তাকে ফোন করতে পারো, তিনি গাড়ির ব্যবস্থা করে দেবেন। গল্প করতে করতে কখন যে ওপরে উঠে গেছি খেয়াল করিনি। চারিদিক কুয়াশা ঘন আর বেশ ঠান্ডা লাগছিল। আমাদের যিনি গাড়ি চালাচ্ছেন সিমন ভাইকে বললাম কোথাও একটু দাঁড়াতে চা খাওয়ার জন্য। ছোট্ট একটা ক্যাফেতে দাঁড় করালো গাড়ি। সেখানে আমরা চা খেয়ে গরম পোশাক পরে নিয়ে আবার গাড়িতে উঠলাম। টেম্পারেচার অনেকটা নিচে, এখানে প্রচন্ড ঠান্ডা লাগছিল, তার মধ্যে আবার হচ্ছিল বৃষ্টি। এবার আমরা যে হোটেলটায় ছিলাম তার নাম বেলভিউ হোটেল, একদম ম্যালের সেন্টারে। তবে ম্যালের ভেতরে কিন্তু গাড়ি ঢোকে না, তাই ম্যালের মধ্যে কোনো হোটেল বুক করলে ম্যালের বাইরেই গাড়ি দাঁড়িয়ে যাবে। সাথে কোনো বয়স্ক মানুষ থাকলে কিন্তু এইখানে আসাটা একটু চাপ, কারণ অনেকটাই হাঁটতে হবে। এটা হলো রিসেপশন। কাজ মিটিয়ে আমরা ঘরে চলে এলাম। চলো তোমাদের রুম ভিউটা দিয়ে দিই। ঘরটা বিশাল বড় এবং সম্পূর্ণ কাঠের। দুই দিকে দুটো টেবিল, একটা প্রায় 3 জন শোয়ার মতো খাট, ওইদিকে একটা সোফা, বেশ অনেকগুলি টেবিল দেখতে পাচ্ছ ঘরের মধ্যে রয়েছে। এতগুলো কাজে লাগিয়ে উঠতে পারিনি। বড় একটা টেবিল, চেয়ার, একটা আয়না, একটা ডাইনিং টেবিলই ঘরের মধ্যে। এছাড়াও একটা বিশাল বড় আলমারি, যার মধ্যে প্রচুর জামা কাপড়, কাঁথা কম্বল ধরে যাবে আর কি, এবং তাকের কোনো শেষ নেই। বাথরুমটাও অনেক বড় এবং সমস্ত সুবিধাই রয়েছে। কোমোড, গিজার, বেসিন, জামা কাপড় রাখার র্যাক, আয়না, বালতি, শাওয়ার, মগ, সবকিছু। এছাড়াও দরজার পাশে রয়েছে একটি ডাস্টবিন এবং জুতো রাখার র্যাক। টিভিও আছে এবং একটি টেলিফোন, যে কোনো সময় রিসেপশনে প্রয়োজনে ফোন করা যায়। এবার যেটা আমি দেখাতে চলেছি সেটা হলো ওই হোটেলের রুম থেকে ম্যালের ভিউ। পর্দা সরালেই ভেসে ওঠে গোটা ম্যাল। আজকে সাংঘাতিক কুয়াশা, তাই আলোগুলো যেন অল্প অল্প জ্বলছে আর মৃদুবন্ধ ঝিকমিক করছে ম্যাল। 2 কাপ চা অর্ডার দিলাম।
চা পান করে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মেলে। সেদিন ছিল বিভৎস ঠান্ডা, একে তো বৃষ্টি, তার উপর কুয়াশা, তবু দুর্দান্ত লাগছিল। এই মুহূর্তটার জন্যই তো কতগুলো দিন অপেক্ষা করে বসেছিলাম, কখন একটু মেলে গিয়ে হাঁটবো, দার্জিলিংকে উপভোগ করব। দার্জিলিং এর প্রাণকেন্দ্র এই মেল। এখানেই নানান কম্পিটিশন, খেলাধুলা, প্রোগ্রাম ইত্যাদি হয়। সেদিন বক্সিং খেলা চলছিল। আমরা ঠান্ডায় পাগল হয়ে যাচ্ছিলাম, প্রায় 3-4টে পরে বসে আছি, আর এরা এখানে খালি গায়ে বক্সিং লড়ছে। চারপাশে তাদের বক্সিং খেলা নিয়ে দারুণ উত্তেজনা, প্রচুর মানুষ ভিড় করে দেখছে আর তাদের নাম ধরে চিৎকার করছে। যেন মনে হচ্ছিল কুয়াশার রাজ্যে পৃথিবী যুদ্ধময়। যাই হোক, এরপর একটু হাঁটাহাঁটি করে আমরা ডিলারিসে গেলাম। সেদিন আর ভারী কিছু খেতে ইচ্ছে করলো না। কফি, ডেজার্ট, ফ্রেঞ্চ ফ্রাই, চা এইসব খেয়েই সেদিনের মতো ডিনার করে হোটেলে এসে ঘুমিয়ে পড়লাম। দ্বিতীয় দিন আমাদের প্ল্যান ছিল টয় ট্রেন চড়ার। টিকিট আমরা আগেই আইআরসিটিসি থেকে কেটে নিয়েছি। দার্জিলিং স্টেশনে যাওয়ার পথে নেহেরু রোডে কেভেন্টার্সে পৌঁছালাম ব্রেকফাস্ট করতে। এটি দার্জিলিং এর একটি বিখ্যাত রেস্তোরাঁ, যার ইতিহাস প্রথিত রয়েছে ঔপনিবেশিক যুগে। এডওয়ার্ড কেভেন্টার নামক একজন মিল্ক প্রোডাক্ট বিক্রেতা 1911 সালে এই রেস্তোরাঁটি প্রতিষ্ঠা করেছিলেন। সেই 1911 সাল থেকে ক্লাসিক ব্রিটিশ খাবারের জন্যই বিখ্যাত এই রেস্টুরেন্ট। 1937 সালে কেভেন্টার্সের মৃত্যুর পর এই ব্র্যান্ডটির অধিকার চলে আসে নেপালের শাহদের হাতে। তারপর 1970 সালে এই শাহরা কেভেন্টারকে ঝা পরিবারের হাতে হস্তান্তর করে দেয়। এই ঝা পরিবারের 3 প্রজন্ম ধরে কেভেন্টারে ব্রিটিশ খাবার পরিবেশন করে আসছে এবং এর সংরক্ষণ করছে। আমি একটি চিজ অমলেট, স্যান্ডউইচ, অর্ণব চিকেন সসেজ নিয়েছিল, সাথে থামস আপ। 1961 সালে সত্যজিৎ রায় তার কাঞ্চনজঙ্ঘা সিনেমার বেশ খানিকটা অংশ এই কেভেন্টার্সের রুফটপে শুটিং করেছিলেন, রয়েছে তার ফটো। এছাড়াও 2012 সালে রণবীর কাপুরের বরফি সিনেমারও বেশ খানিকটা অংশ এই কেভেন্টার্সের রুফটপে শুটিং হয়েছিল, এই যে তার ফটো। কেভেন্টার্সের উল্টো দিকেই রয়েছে ট্যাক্সি বুক করার অফিস। আগে থেকে গাড়ি বুক করা না থাকলেও কোনো প্রবলেম নেই, এই অফিস থেকেই তোমরা ট্যাক্সি বুক করে নিতে পারবে সাইট সিন করার জন্য এবং এনজেপি পৌঁছানোর জন্য। সাইট সিনও নানান প্যাকেজের আছে। 2 পয়েন্টের মধ্যে রক গার্ডেন, গঙ্গামায়া পার্ক, 3 পয়েন্টের মধ্যে টাইগার হিল, বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি এবং 7 পয়েন্টের মধ্যে বাদবাকি। এছাড়াও মিক্স পয়েন্ট হিসেবেও হয়। কি কি দেখবে তার উপরে বেস করেই গাড়ির দাম নির্ধারণ হবে। ব্রেকফাস্ট সেরে নেহেরু রোড ধরেই হাঁটতে থাকলাম। রাস্তাটা কিছুক্ষণ পর ঢালু হয়ে যায়, তারপর বাঁ হাতে মোড় নিলেই দার্জিলিং স্টেশন পৌঁছে যাবে। এই হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অন্যতম স্টেশন দার্জিলিং। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এই প্রকল্পটি 1878 সালে শুরু হয়েছিল, যখন শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত একটি পাহাড়ি ট্রাম লাইন বসানোর কথা ভেবেছিলেন তৎকালীন পূর্ব বাংলার রেলওয়ের এজেন্ট ফ্র্যাঙ্কলিন প্রেস্টিজ। 1879 থেকে 1881 মধ্যে তৈরি হয়ে যায় টয় ট্রেনের লাইন। পশ্চিমবঙ্গের সমভূমিকে দার্জিলিং এর পাহাড়ি রাস্তার সঙ্গে সংযোগ স্থাপন করাই ছিল এই প্রকল্পের উদ্দেশ্য। 1891 খ্রিস্টাব্দে এই দার্জিলিং স্টেশনটি তৈরি হয়েছে। এটি প্রায় 6401 ফুট উঁচুতে অবস্থিত। ভূমিকম্প, ঘূর্ণিঝড়, নানান প্রতিকূলতার সম্মুখীন হয়েও আজও এই ডিএইচআর দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। ফাইনালি আমরা বহু কাঙ্ক্ষিত টয় ট্রেনের স্টেশনে এসে বসেছি। এটা ইউনেস্কো হেরিটেজ তকমা পেয়েছে। এই যাত্রাটা ভীষণ ভালো লাগছে, খুব এক্সাইটিং লাগছে, হিস্টোরিক্যাল এক্সপিরিয়েন্স করতে চলেছি। আমাদের 11:30 ট্রেন, আমরা 11টাতেই পৌঁছে গেছি। বাদবাকি জার্নি দেখাচ্ছি। স্টেশনের ভিতর নানান শো পিস এবং খাবার দাবারের দোকান রয়েছে। 1999 সালে এই দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়। বিভিন্ন পরিষেবা পরিচালনা করে ডিএইচআর, যার মধ্যে রয়েছে জয় রাইড, দার্জিলিং টু ঘুম এবং এনজেপি থেকে দার্জিলিং এর মধ্যে দীর্ঘ রুট। 2 ধরনের জয় রাইড চলে, স্টিম এবং ডিজেল।
আইআরসিটিসি বা আইআরসিটিসির অথরাইজড যে কোনো অ্যাপ থেকে আগে থেকেই এই টিকিট কেটে রাখা যায়। আমরা স্টিম জয়রাইড বুক করেছিলাম, আর এই হলো আমাদের ট্রেন। এই টয় ট্রেনটি দার্জিলিং থেকে শুরু করে বাতাসিয়া লুপ হয়ে ঘুমে যাবে, আবার ঘুম থেকে দার্জিলিং ফিরিয়ে নিয়ে আসবে। সব মিলিয়ে 2 ঘন্টার গল্প। এই হলো আমাদের ট্রেন, আমরা এখন ট্রেনে উঠবো ফাইনালি। ডিজেল জয়রাইডের ভাড়া একজনের 1000 টাকা এবং স্টিম জয়রাইডের ভাড়া এক একজনের 1500 টাকা। অতীতে পাহাড়ি বনের মধ্যে দিয়ে ছুটে চলত কুচিকচিক করা টয় ট্রেন। দুই দিকে গাছে বনের সবুজে সবুজ থাকতো, দূর থেকে দেখা যেত কাঞ্চনজঙ্ঘা। কিন্তু দার্জিলিংয়ের সেই রূপ এখন উধাও। কংক্রিটের জঙ্গলে টয় ট্রেন চড়তে পারছি, এই অনেক বড় ব্যাপার। দেখতে দেখতে বাতাসিয়া লুপ পৌঁছে গেলাম। এই পাহাড়টিকে চক্রাকারে ঘুরে টয় ট্রেনটি একদম পাহাড়ের ওপরে গিয়ে থামে। সে জায়গাটিকে নাম দেওয়া হয়েছে বাতাসিয়া লুপ। 1919 সালে এই অঞ্চলটি তৈরি করা হয়েছে। বাতাসিয়া লুপ এলাকাটি 50,000 বর্গ ফুট এলাকা জুড়ে বিস্তৃত। লুপের কেন্দ্রে অবস্থিত যুদ্ধ স্মারক, দার্জিলিং পাহাড়ের বীর গোর্খা সৈন্যদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, যারা তাদের দেশের সেবায় জীবন উৎসর্গ করেছিলেন। 1995 সালে খোলা এই যুদ্ধ স্মারকটিতে একজন গোর্খা সৈনিকের 3 মিটার উঁচু ব্রোঞ্জের মূর্তি রয়েছে, যা এই সাহসী পুরুষদের ত্যাগের একটি মর্মস্পর্শী স্মারক। বাতাসিয়া নামটি, যার অর্থ বাতাসীয় স্থান বা উন্মুক্ত এলাকা। ফটো সেশন করার জন্য আই লাভ দার্জিলিংও রয়েছে। এটা হলো বাতাসিয়া লুপ। এখানে 20 মিনিট হল্ট দেবে। তো এখানে ওয়াশরুমও আছে, আই লাভ দার্জিলিংও আছে, আর একটা স্মৃতিসৌধ আছে। তো 20 মিনিটের মধ্যে দেখা কমপ্লিট করে আবার উঠতে হবে গাড়িতে। এখানে স্থানীয় মানুষদের হাতে তৈরি নানান কাজ বিক্রি হয়, হাতে বোনা চাদর, ব্যাগ, পার্স ইত্যাদি। টয় ট্রেনে করে না এলেও পার্সোনালি সাইট সিন করার জন্যও বাতাসিয়া লুপ কিন্তু একটি আদর্শ জায়গা। এখানে বেশ কিছুক্ষণ কাটাতে ভালোই লাগবে। এমনকি বাতাসিয়া লুপে রয়েছে নানান হোমস্টে, যদিও সেগুলো একটু এক্সপেন্সিভ। সেজন্য এখানে না থাকলেও কিছুটা সময়ের জন্য এসে দেখে যাওয়া বেটার। ছবি তোলার জন্যও আদর্শ জায়গা। মন ভরে ছবি তুলে আবার ট্রেনে উঠে পড়লাম। এত ভিড় ছিল যে আই লাভ দার্জিলিং এর সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারিনি। এবার আমাদের গন্তব্য ঘুম স্টেশন। একটা কথা মনে রাখতে হবে, ট্রেন কিন্তু 20 মিনিটের বেশি 1 সেকেন্ডও দাঁড়ায় না। মূল শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত ঘুম। 1881 সালের 4 এপ্রিল প্রথম টয় ট্রেন এসে পৌঁছায় ঘুম রেলওয়ে স্টেশনে। অতএব 2025 সালের আগামী 4 এপ্রিল এই স্টেশনটির বয়স 144 বছর হবে। ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, যার উচ্চতা 7407 ফুট। আচ্ছা, আমরা এখন ঘুম স্টেশনে এসেছি। এখানে 20 মিনিট দাঁড়াবে ট্রেনটা, তারপর আবার আমাদের দার্জিলিং নিয়ে যাবে। ভারতবর্ষের সর্বোচ্চ এবং ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশনকে আরেকটু সুন্দরভাবে পাবো আশা করেছিলাম। ভবিষ্যতে যেন এই স্টেশনটিকে আরো ভালো করে সাজানো হয় এবং মেনটেন করা হয়, সেই কামনা করি। 2টো মিউজিয়াম আছে এই ঘুম স্টেশনে, একটি আউটডোর মিউজিয়াম এবং একটি ইনডোর। 2000 সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহ্য প্রদর্শনের জন্য এই ঘুম জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়। আউটডোর মিউজিয়ামে একটি ছোট মালগাড়ি রাখা রয়েছে, যেটি 1943 সালে তৈরি করা হয়েছিল এবং এটি তৈরি করতে 18,000 টাকা লেগেছিল। মালগাড়িটির পাশে এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে ইনডোর মিউজিয়ামে। টয় ট্রেনে টিকিট কেটে এখানে এলে আলাদা করে মিউজিয়ামে ঢোকার জন্য কোনো টিকিট লাগবে না, কিন্তু যদি ইন্ডিভিজুয়ালি আসা হয় তাহলে 20 টাকা করে পার পার্সন টিকিট লাগে। মিউজিয়ামে ঢুকেই বেশ কিছু ছবি ডিসপ্লে করা রয়েছে, যা দেখে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের প্রাক্তন কাহিনী কিছুটা আঁচ করা যায়। ডান দিকে আরেকটি ঘর রয়েছে, যেখানে রাখা রয়েছে তৎকালীন ট্রেনের জন্য ব্যবহৃত নানান জিনিসপত্র এবং ছবি ইনফরমেশন।
মিউজিয়ামের দেয়ালে রাখা এই ছবিটি 1885 সালে তোলা। তখন চারিপাশ এমন ঘন বন ছিল এবং তাতে পশু পাখিও ছিল। এমন অনেক ছবি আছে যা দেখে মন খারাপ করবে বর্তমান দার্জিলিং এর পরিস্থিতি ভেবে। তবে যুগ তো পাল্টায়, সেই জন্যই তো আমরা ছবি তুলে রাখি, অতীত চোখের সামনে ভেসে ওঠে। তবে ঘুম স্টেশন মিউজিয়াম ঘুরে এটুকুই বলবো, আমাদের এত ঐতিহ্যময় সর্বোচ্চ রেল স্টেশনকে আরো সুন্দর করে সাজানো উচিত, আরো যত্ন করে রাখা উচিত। স্টেশনের টুকটাক জিনিসপত্র এবং খাবারের দোকানও আছে। আমি একটি আইসক্রিম আর অন্য কর নিল। ঘুম এসে ছবি তো তুলতেই হবে। চটপট কয়েকটা ছবি তুলে আবার ট্রেনে উঠে পড়লাম। ইচ্ছে রইল আবার আসার। এই 1.5 ঘন্টা চিরকাল মনে থাকবে। তোমরা যদি দার্জিলিং ট্যুর করো তাহলে কিন্তু একটা দিন টয় ট্রেনের জন্য রাখতেই পারো, হতাশ হবে না, এটুকু বলতে পারি। যতই কনজাস্টেড হয়ে যাক, যাই হয়ে যাক, তবু তো সে দার্জিলিং। আকাশ মেঘলা থাকার জন্য এবার কাঞ্চনজঙ্ঘার দেখা মেলেনি, তবে বাতাসিয়া লুপ এবং ঘুম সব জায়গা থেকে কিন্তু পাহাড়ের দারুণ রেঞ্জ দেখা যায়, এমনকি কাঞ্চনজঙ্ঘাও। দেখতে দেখতে দার্জিলিং স্টেশন পৌঁছে গেলাম। এখন 1:30 বাজে, 11:30 আমরা জার্নি শুরু করেছিলাম। বাতাসিয়া লুপ ঘুম হয়ে আবার আমাদের দার্জিলিং এই ট্রেনটা ছেড়ে দিয়েছে। জয়রাইডের গল্পের সাথে আজকের এই ভিডিওটা আমি শেষ করছি। দার্জিলিং এর ভিডিওকে 2টি ভাগে ভাগ করব। প্রথম দিন রইল এই পর্যন্ত। দ্বিতীয় ভিডিওতে আসবে চিড়িয়াখানা সহ বাদবাকি সাইট সিনের গল্প। আশা করি তোমরা দার্জিলিং এর ভিডিওটি এনজয় করলে। আশা করি আমি টয় ট্রেন সম্পর্কিত সমস্ত ইনফরমেশন দিতে পেরেছি। যদি আরো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানিও, অবশ্যই উত্তর দেব। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে জয়রাইড সম্পর্কিত সমস্ত তথ্য, গাড়ি এবং হোটেল সম্পর্কে সব কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো, একবার চেক করে নিও। যেতে যেতে কিছু ছবি রেখে গেলাম। আর যদি এই ভিডিওটা ভালো লাগে পরিবার বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি খুব শিগগিরই।